বরুড়া উপজেলার ১৫টি ইউনিয়নের কাউন্সিল একদিনে ১০টি ভেন্যুতে করে এক ইতিহাস সৃষ্টি করলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কুমিল্লা ৮ বরুড়ার সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। সরাসরি ভোটের মাধ্যমে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ১৫টি ইউনিয়নে বিএনপির এই কাউন্সিল অধিবেশন ব্যাপক সাড়া পড়েছে বরুড়ার রাজনৈতিক অঙ্গনে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্য উপদেষ্টা ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বরকতুল্লাহ ভুলু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাক মিয়া, অধ্যক্ষ মোহাম্মদ সেলিম মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ওক্তাদুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিরুজ্জামান, মোহাম্মদ আক্কাস মিয়া, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা সহ আরও অনেকেই। প্রধান অতিথি জনাব বরকতুল্লাহ ভুলু মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় ভাইরা এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আমি একটা নতুন অভিজ্ঞতা, এমনিভাবে একটি খোলা মাঠে দুইটি ইউনিয়নের সরাসরি আপনাদের প্রত্যক্ষ ভোটে যারা আজকে নির্বাচিত হলেন, এই আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে বিএনপি একটি সুসংগঠিত দল হিসাবে আছে, আরও বেশি সুসংগঠিত হবে এবং আগামী দিনে জাতীয় নির্বাচনে আপনাদের ভূমিকা অনেক বেশি কার্যকর ভূমিকা আপনারা পালন করতে সক্ষম হবে, এটি আমি আশাবাদ ব্যক্ত করি। আপনাদের প্রিয় নেতা জনাব জাকারিয়া তাহের সুমন, দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সম্পাদক। ওনার বাবা জনাব তাহের সাহেব একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন, শিল্পপতি ছিলেন, কন্ট্রাক্টর ছিলেন, একজন ব্যাংকের পরিচালক ছিলেন। 1991 সালে উনি এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আমি আবার উনি একসাথে 91 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। তাহের সাহেব নমিনেশনের জন্য বিএনপিতে এসেছিলেন, বিএনপিতে যোগদান করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল ওনাকে বিএনপিতে যোগদান করার সময় আমি এবং কর্নেল আকবর অত্যন্ত একটা ভূমিকা রাখতে সক্ষম হয়েছিলাম। এবং আমি মনে করি ওনাকে যোগদান করার পরে উনি এখান থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আমাদের সেই পরিশ্রমটি বৃথা হয়নি। তাহের সাহেব এখান থেকে নির্বাচিত হয়ে বিএনপিকে একটা আসন দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এই পরিবার থেকে জাকারিয়া তাহের সুমন উন্নয়ন পেয়েছেন, উনিও নির্বাচিত হয়েছেন এবং একজন তরুণ নেতা হিসাবে আমি এই বরুড়া এসেছিলাম একটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসাবে, সুমনের জনসভায়, এবং সুমনের কে সাহায্য করার জন্য। আমি অত্যন্ত নিজেকে গর্বিত মনে করছি যে জাকারিয়া তাহের সুমনকে এবং তার বাবাকে, এই দুজনকে মনোনয়নের জন্য আমার যে ভূমিকা ছিল সেই ভূমিকার জন্য তারা আজকে বরুড়াকে একটি বিএনপি পরিবারে পরিণত করতে সক্ষম হয়েছেন। সমগ্র এজন্য আমি আন্তরিকভাবে এই পরিবারকে ধন্যবাদ জানাই এবং তাদের আগামী দিনও আরও ভালোভাবে, প্রবলভাবে সাংগঠনিক দক্ষতার মধ্যে দিয়ে যেটি পুরস্কার স্বরূপ জাকারিয়া তাহের সুমন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এবং সমস্ত 10টি উপজেলাকে আজকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে আগামী দিনে বিএনপিকে একটি অজয় দুর্য ঘাঁটিতে পরিণত করার জন্য আজকে সে রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। তার এই পরিশ্রম যেন সফলতা লাভ করে। আপনাদের ঘরের সন্তান, বরুড়ার সন্তান জাকারিয়া তাহের সুমনের জন্য আপনারা আপনাদের অন্তরের স্থল থেকে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সফল কাম করতে পারে। আমি আমার বক্তৃতার শুরুতে এই বরুড়ার কৃতি সন্তান শহীদ আলামিন, এই লক্ষ্মীপুর ইউনিয়নের কৃতি সন্তান, বিগত আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছেন, তার রুহের মাগফিরাত কামনা করছি। দলের পক্ষ থেকে তাদের পরিবারকে জানাই, আমাদের শোকসন্তপ্ত পরিবারকে আমাদের গভীর বেদনা সহ
আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। একটি পরিবারের একজন শহীদ হয়েছেন আন্দোলন সংগ্রামে হাসিনা মুক্ত বাংলাদেশ করার জন্য। এখানে আহত হয়েছেন জনাল আবদিন এবং ওমর ফারুক, এই দুজন এখনও আহত অবস্থায় তারা চিকিৎসাধীন আছেন। তাদেরও রোগ মুক্তি কামনা করি। এই পরিবারগুলোর পাশে আপনারা দাঁড়িয়েছেন, আরও ভবিষ্যতে আরও ভালোভাবে এই বরুড়ার সমস্ত মানুষ এই তিনটি পরিবারের পাশে আপনারা দাঁড়াবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমি আমার বক্তব্যের শুরুতে এই মে মাস 1981 সালের 30 মে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে শাহাদাত বরণ করেছেন। এই যে চট্টগ্রামে উনি 25 মার্চ কালো রাত্রির পরে 26 তারিখ 25 মার্চ মধ্যরাত্রিতে চট্টগ্রাম বিপ্লব ময়দানে দাঁড়িয়ে উনি ঘোষণা করলেন, ওই রিভোল্ট পাকিস্তানের সাথে উনি বিদ্রোহ ঘোষণা করলেন এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। 1970-এর নির্বাচনের পরে যারা বাংলাদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, শেখ মুজিব সেদিন 1971-এর 25 মার্চ কালো রাত্রিতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করার পর শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছেন। উনি আত্মসমর্পণ করে পশ্চিম পাকিস্তান চলে গিয়েছেন। আর আওয়ামী লীগের নেতারা আত্মগোপন করে ভারতে পালিয়ে গেলেন। সেদিন জাতিকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না। সেদিন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক মেজর জিয়াউর রহমান, একজন তরুণ মেজর, বিপ্লব ময়দানে দাঁড়িয়ে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার মধ্যে দিয়ে সেদিন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। আমরা বলতে চাই 1971 সালের 10 এপ্রিল সেদিন প্রবাসী সরকার গঠন করার সিদ্ধান্ত হলো। তাজউদ্দিন সাহেব প্রবাসী সরকার গঠন করার উদ্যোগ নিলেন এবং 17 এপ্রিল আম্রকাননে মেহেরপুরের সেদিন প্রবাসী সরকার গঠিত হলো। তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন, সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন এবং খন্দকার মোশতাক কুমিল্লার কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আর ক্যাপ্টেন মনসুর আলী অর্থমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। এই শপথের পর সেদিন তাজউদ্দিন সাহেবকে দেশি বিদেশি সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিসের উপর ভিত্তি করে আজকে সরকার গঠন করলেন, প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন? তাজউদ্দিন সাহেব উত্তর দিয়েছিলেন, কেন আপনারা শোনেন নাই? 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আমাদের তরুণ মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার ধারাবাহিকতায় আজকে প্রবাসী সরকার গঠিত হয়েছে। এটি হলো ইতিহাস। তাজউদ্দিন সাহেবের কথাটি বলেছেন এবং তাজউদ্দিন সাহেব 9 মাস মুক্তিযুদ্ধের সরকারের প্রতিনিধিত্ব করেছেন আর জেনারেল ওসমানী সর্বাধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। জেড ফোর্স গঠন করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তারপরে দেশ স্বাধীন হওয়ার পরে 10 জানুয়ারি শেখ মুজিব এসে 12 জানুয়ারি উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তাজউদ্দিন সাহেবকে সরিয়ে দিলেন। আওয়ামী লীগ এই তাজউদ্দিন সাহেবের অবদানকে অস্বীকার করেছেন, কোনোদিন তাজউদ্দিন সাহেবের মূল্যায়ন করে নাই। একটি মাত্র কারণে, সেটি হলো তাজউদ্দিন সাহেব যে 17 এপ্রিল বলেছেন জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছি, সেজন্য তাজউদ্দিন সাহেবকে আওয়ামী লীগ কোনোদিন মূল্যায়ন করে নাই। ইতিহাস সত্য, আজকে ইতিহাসকে মুছে ফেলতে পারবে না। জিয়া রহমান যদি সেদিন স্বাধীনতার ঘোষণা না দিত তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। এটাই হলো ইতিহাস, এটাই হলো সত্য। এই ইতিহাসকে কেউ মুছে দিতে পারবে না। তাই আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যিনি একদিকে মহান স্বাধীনতার ঘোষক, একদিকে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার বীরুত্তম। আমরা এই মহান ব্যক্তির দলটি করে, এই মহান ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে খান্তনা রণাঙ্গনে যুদ্ধ করেছেন, আবার সেনানিবাসে ফিরে গেছেন। জাতির ঐতিহাসিক প্রয়োজনে 15 আগস্টের পরে 15 আগস্ট অনিবার্য কারণে বাংলাদেশে 15 আগস্ট ঘটেছে। শেখ মুজিব 3.5 বছর দেশ শাসন করেছেন। 40,000
এটা এত দূরে রাখছেন তোমরা, এটা শেখ মুজিব 3.5 বছর এদের শাসন করেছেন। 3.5 বছরে উনি রক্ষী বাহিনী সৃষ্টি করেছেন, যে সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সেনাবাহিনী গড়ে উঠেছেন। এই সেনাবাহিনীকে পাশ কাটিয়ে উনি ভারতীয় বিএসএফ এর জলপাই রঙের আদলের ড্রেসে রক্ষী বাহিনী সৃষ্টি করে রক্ষী বাহিনীকে ইন্ডিমিনিটি দিয়েছিলেন, যে কোনো মানুষকে গ্রেপ্তার করতে পারবে, হত্যা করতে পারবে। এই রক্ষী বাহিনী শেখ মুজিবের নির্দেশে 40,000 দেশপ্রেমিক প্রগতিশীল মুক্তিযোদ্ধাকে সেদিন এই রক্ষী বাহিনী হত্যা করেছিল। শেখ মুজিব দেশে একটি অরাজক রাষ্ট্র পরিণত করেছিলেন। শেখ মুজিব কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে 1974 সালে 15 লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন। ঢাকা শহর সেদিন হাড্ডিসার মানুষের মিছিল, বেওয়ারিশ লাশের মিছিল, সারা বাংলাদেশে লঙ্গরখানা হাহাকার, মানুষ কাপড়ের অভাবে কলাপাতা দিয়ে মানুষ দাফন করতে আমরা দেখেছি। ঢাকা শহরের মানুষ এবং কুকুর ডাস্টবিনের উচ্ছিষ্ট নিয়ে সেদিন কারাকারি করতে আমরা দেখেছি। আঞ্জুমানে মফিজুল ইসলামের গাড়ি সারাদিন প্রতিদিন আজিমপুর কবরস্থানে শুধু লাশ নিয়ে যেত। এই যে একটি অবস্থার মধ্যে দিয়ে আমরা দেখেছি 1974 সালের ইত্তেফাকের প্রথম পাতায় সেই ছবি বাসন্তী জাল দিয়ে লজ্জা নিবারণের অপচেষ্টায় লিপ্ত। এই ছিল সেদিন বাংলাদেশের ইতিহাস। ডক্টর হেনরি কিসিঞ্জার বাংলাদেশের সেদিন বাংলাদেশের এসেছিলেন তেজগাঁ আন্তর্জাতিক বিমানবন্দরে। সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ সম্পর্কে আপনার একটি কমেন্ট আমরা চাই। উনি বলেছিলেন, ইট ইজ এ বটমলেস বাস্কেট, এটা একটি তলাবিহীন ছুরি, এখানে যত লক্ষ কোটি টাকার সাহায্য দেওয়া হোক না কেন, এটি বর্ডার দিয়ে আরেকটি দেশে পাচার হয়ে যায়। এই ছিল বাংলাদেশের অবস্থান। 15 আগস্টের পট পরিবর্তনের পরে আপনারা দেখলেন খন্দকার মোশতাক রাষ্ট্রপতি হলো, এবং খন্দকার মোশতাক ভোরবেলা পর্যন্ত শেখ মুজিবের মন্ত্রিসভার একজন মন্ত্রী ছিলেন। আর যে 24 জন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, তারা সবাই শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্য ছিল। বাইরের থেকে কেউ এসে সেদিন রাষ্ট্রপতি হন নাই, মন্ত্রী হন নাই। এটি হলো আওয়ামী লীগের ইতিহাস। আওয়ামী লীগ তাদের নেতার লাশ 32 নম্বরের সিঁড়িতে ফেলে রেখে তারা রাষ্ট্রপতি হয়েছেন, তারা মন্ত্রী হয়েছেন। শেখ হাসিনা মর্মে দুঃখ করে কৃষক লীগের সবাই বললেন, আপনারা বলেছেন ভোরবেলা পর্যন্ত, আপনারা সেদিন স্লোগান দিয়েছেন, বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে আমার বাবার লাশ 32 নম্বর সিঁড়িতে পড়ে রইল। আর আপনারা সেদিন শপথ গ্রহণ করেছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ রাষ্ট্রপতি হয়েছেন, কেউ 32 নম্বরে উকি দিয়ে আমার বাবার লাশকে দেখেন নাই। ঢাকা শহরে কোনো মিছিল বের হবে কিভাবে? আপনারা যে লুটপাট করেছেন, মানুষ হত্যা করেছেন, দেশকে একটা অরাজক অবস্থার মধ্যে নিয়ে গেছেন, ফারাক্কার পানি চুক্তির নামে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন। সেই কারণে শেখ মুজিবের মৃত্যুর পরে এই দেশের কোনো মানুষ তার জন্য শোক প্রকাশ করে নাই। ঢাকা শহরে বাংলাদেশে সেদিন শেখ মুজিবের মৃত্যুর সংবাদ যখন মেজর ডালিম প্রকাশ করেন রেডিওতে, টেলিভিশনে, সেদিন বাংলাদেশের কোনো মিষ্টি দোকানে মিষ্টি ছিল না। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছেন, ট্যাঙ্কের উপরে মানুষ উল্লাস করেছেন, সেনাবাহিনীকে অভ্যর্থনা জানিয়েছে। এটা ছিল তাদের পরিণতি। আর আমরা আরেকটি ঘটনা দেখেছি, 1971 সালে যেমনিভাবে দুর্দিনে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, 3রা নভেম্বর খালেদ মোশাররফ খন্দকার মোশতাকের থেকে ক্ষমতা ছিনিয়ে নিলেন। উনি নিজে নিজে সেনাবাহিনীর প্রধান হয়ে গেলেন, বিচারপতি সায়েমকে এনে রাষ্ট্রপতি করলেন, সেনাপ্রধান জিয়াউর রহমানকে তার বাসভবনে বন্দী করা হলো। এবং 4 তারিখ আমরা একটি জিনিস দেখলাম, ঢাকায় একটি মিছিল বেরোলো খালেদ মোশাররফের মায়ের নেতৃত্বে, শেখ মুজিবের একটা বিশাল প্রতিকৃতি নিয়ে। এই মিছিল শেষে 32 নম্বর গিয়ে খালেদ মোশাররফের মা একটি ভাষণ দিলেন। উনি বললেন, ভারত সরকারের কাছে উদাত্ত আহ্বান জানালেন, প্রয়োজন বোধে ভারত যেন সেনাবাহিনী দিয়ে
খালেদ মোশাররফের সরকারকে টিকে রাখার জন্য সেনাবাহিনী দিয়ে সাহায্য করেন। তারপর বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের সেনাবাহিনী এবং জনতা যে 6 তারিখ মধ্যরাত্রির পরে যে বিপ্লবটি সংগঠিত হলো, তাদের প্রিয়তা জিয়াউর রহমানকে তার বাসভবন থেকে মুক্ত করে নিয়ে আসলেন, খালেদ মোশাররফ ভেঙে গেলেন এবং সেদিন যে বিপ্লবটি সংগঠিত হলো সেই বিপ্লবটি হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বেলা 10টার সময় রেডিও এবং টেলিভিশনে আবার একটি কণ্ঠ ভেসে আসলো। আমি জেনারেল জিয়া বলছি, সেনাবাহিনীকে শান্ত হওয়ার জন্য বললেন, ব্যারেকে ফিরে যাওয়ার জন্য বললেন, মানুষকে শান্ত হওয়ার জন্য বললেন। সেদিন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হলো। যে কোনো মুহূর্তে ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতা চলে যেতে পারে, কিন্তু সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং ক্ষমতার পাদপীঠে আসেন কাউকে হত্যা বা কু করে নয়, জাতির ঐতিহাসিক প্রয়োজনে সেদিন রাষ্ট্রীয় ক্ষমতার পাদপীঠে এসেছিলেন। এটি হলো বাংলাদেশের ইতিহাস। আমরা তাই বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের ক্ষমতা এসে যেই গণতন্ত্রের জন্য 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়েছেন, সেই বুকের তাজা রক্তের এবং মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র, শেখ মুজিব যেটাকে হত্যা করে 30 লক্ষ শহীদের সাথে বেইমানি করেছিলেন, 1975 সালের 25 জানুয়ারি শেখ মুজিব সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে। 1 ঘন্টার মধ্যে 4র্থ সংশোধনী পাশ করে শেখ মুজিব হয়ে গেলেন আজীবনের জন্য রাষ্ট্রপতি। বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। আওয়ামী লীগকে বাকশালের মধ্যে বিলীন করে দিয়েছিলেন, সকল সংবাদপত্র বন্ধ করে দিলেন। শেখ মুজিব মানুষের মৌলিক অধিকার, মানুষের বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন। সেই কারণেই আমি এই কথাটি বললাম, গণতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের কোনো সুযোগ সুবিধা শেখ মুজিব রাখে নাই বিদায় 15 আগস্টের সেই সামরিক অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আর আমাদের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জননী সেনাবাহিনীর থেকে আসার বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং বাংলাদেশের সংবাদপত্রের অবাধ স্বাধীনতা ফিরিয়ে দিলেন, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিলেন, বাক স্বাধীনতা ফিরিয়ে দিলেন, বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার ফিরিয়ে দিয়ে উনি আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। সেদিন একটি আইন পাশ হয়েছিল, যারা রাজনৈতিক দল করতে চান তারা রাষ্ট্রপতির কাছ থেকে অ্যাপ্লিকেশন করে অনুমোদন নেবেন। আমি যে জেলা থেকে এসেছি নোয়াখালীর কৃতি সন্তান মালেক উকিল স্পিকার ছিলেন। এই মালেক উকিল সাহেব সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কাছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করলেন, আওয়ামী লীগ জাতীয় রাজনৈতিক দলটি আমি পুনর্গঠিত করতে চাই, যেটিকে শেখ মুজিব বাকশালের মধ্যে বিলীন করে দিয়ে গেছেন। আওয়ামী লীগকে উনি কবর দিয়ে গেছেন। সে আওয়ামী লীগের নামে আমি একটি রাজনৈতিক দল আবার বাংলাদেশে চালু করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন এই আওয়ামী লীগকে, মালেক উকিলকে আওয়ামী লীগ করার অনুমোদন দিয়েছেন। শেখ হাসিনা, তুমি যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হয়েছিল, সভাপতি হয়েছিল, সে আওয়ামী লীগ তোমার বাবার আওয়ামী লীগ নয়। আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনুদানকৃত মালেক উকিলের আওয়ামী লীগ। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উদারতা দেখিয়ে তোমাকে আওয়ামী লীগ করার সুযোগ করে দিয়েছে। আজীবন তোমার যদি তোমার এই দুরবস্থা হতো না, তুমি যদি বেগম খালেদা জিয়ার প্রতি, শহীদ প্রেসিডেন্ট তারেক রহমানের প্রতি যদি তুমি ন্যূনতম সৌজন্য বোধ করতে, তাহলে তোমাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হতো না। আজকে তাই আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। 1979 সালের সংসদে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অধিবেশনের প্রথম অধিবেশনে বাংলাদেশের মানুষের মূল চেতনা, আমরা 90% মানুষ মুসলমান, তাদের চিন্তা চেতনাকে ধারণ করে পঞ্চম সংশোধনী পাশ করেছিলেন। এই পঞ্চম সংশোধনীতে 4টি লাইন উনি সংযোজন করেছেন সংবিধানে। একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশি জাতীয়তাবাদ। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সংযোজন করেছিলেন। শেখ হাসিনা, তুমি খায়রুল হকরে দিয়ে 13 সংশোধনী বাতিল করে দিয়ে এই পঞ্চম সংশোধনীর বিসমিল্লাহির রহমানির রহিম, মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা, বিশ্বাস, ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা
বাংলাদেশি জাতীয়তাবাদীকে তুমি বাতিল করেছো, সেই জন্যই তোমার এই অধপতন হয়েছে, তোমার এই পরিণতি হয়েছে। তাই আমরা বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বাংলাদেশের শেখ মুজিবের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি। এই অর্থনীতিকে বাতিল করে দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মুক্তবাজার অর্থনীতি এবং পুঁজিবাজার অর্থনীতি চালু করেছিলেন। বাংলাদেশে বেসরকারি খাতে শিল্প কারখানা করার অনুমোদন দিয়েছিলেন, ব্যাংক করার অনুমোদন দিয়েছিলেন, বিমা করার অনুমোদন দিয়েছিলেন। বাংলাদেশ থেকে একটি ডলারেরও গার্মেন্টস বিদেশে এক্সপোর্ট হতো না। বাংলাদেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে গার্মেন্টস শিল্প, বাংলাদেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে ব্যাক টু ব্যাক এলসি, কাকে বলে বন্ডেড ওয়ার হাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রির অনুমোদন দিয়েছেন। সারা বিশ্বে বাংলাদেশ থেকে গার্মেন্টসের শিল্পের এই রপ্তানি শুরু হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে। এই জন্য বাংলাদেশের আজকের অর্থনীতি টিকে আছে যে সেক্টরকে ঘিরে, সেটা হচ্ছে গার্মেন্টস শিল্প। এটির জনক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। আজকে বাংলাদেশে যে সমস্ত এই যে জাকারিয়া তায়ের সুমন সহ তার বাবা যারা এই ইন্ডাস্ট্রি শিল্পের জন্ম, তারা আজকে শিল্পপতি হয়েছেন, এদের সবার জনক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, অন্য কেউ নয়। তাই আমরা আজকে বলতে চাই আরেকটি বিষয়, উনি যখন ওআইসি সম্মেলনে গেলেন রাষ্ট্রপতি হয়ে, উনি ওআইসি সম্মেলনে গিয়ে সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রদের সেখানে দাঁড়িয়ে বললেন, আমি একটি দরিদ্র দেশ থেকে এসেছি, আমি একটি দরিদ্র দেশের সরকার প্রধান, রাষ্ট্রের প্রধান, আমি আপনাদের কাছে কোনো অনুদান চাই না, কোনো ভিক্ষা চাই না। আমি একটি দাবি নিয়ে এসেছি, সে দাবিটি হলো আপনাদের দেশে পেট্রো ডলার আছে, আপনাদের অজস্র টাকা আছে, আপনাদের উন্নয়নের প্রয়োজন। আমার দেশে শ্রমিক আছে, শ্রমবাজার আছে, আমার দেশে দক্ষ জনশক্তি আছে। আপনাদের দেশের এই শ্রমবাজারটি যদি আমার দেশের জন্য খুলে দেন, আপনাদেরও উন্নতি হবে, আমারও উন্নতি হবে। আজকে সৌদি আরব সহ যে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, সেদিন 40টি দেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আবেদন সহ সৌদি আরব সহ সবাই এই শ্রমবাজার খুলে দেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সর্বপ্রথম বাংলাদেশে এই ম্যান পাওয়ার মিনিস্ট্রি সৃষ্টি করেন। এসএবার এটি সাহেব ছিলেন প্রথম এই দেশের ম্যান পাওয়ার মিনিস্টার। আজকে তাই আমরা বলতে চাই, যারা আজকে ব্যবসা বাণিজ্য করেন, এই যে 2.25 লক্ষ কোটি টাকা রিমিটেন্স বাংলাদেশে আসেন গার্মেন্টস থেকে, আজকে এত কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকার আছে, প্রায় 1 কোটি মানুষ এই গার্মেন্টস শিল্পে চাকরি করেন প্রত্যক্ষ পরোক্ষভাবে। এই দুটির জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করব। বাংলাদেশ যতদিন থাকবে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই লাল সবুজের পতাকায় আমাদের কাছে উনি চিরস্মরণীয় থাকবেন। আগামী এই 30 তারিখের, এই মে মাসের 30 তারিখে উনি শাহাদাত বরণ করেছেন। আমরা অত্যন্ত যথাযোগ্য মর্যাদার সাথে ওনার শাহাদাত বার্ষিকী পালন করব, ওনাকে স্মরণ করব। ওনার শাহাদাতের পরে বেগম খালেদা যে দলের হাল ধরেছেন, অত্যন্ত দক্ষতার সাথে 9টি বছর হোসেন মোহাম্মদ এরশাদের সাথে বিরুদ্ধে উনি আন্দোলন সংগ্রাম করেছেন, একটি দিনের জন্য আপোষ করে নাই। 1986 সালে আমরা তখন তরুণ যুবনেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদ 86 সালে নির্বাচনে ডাক দিলেন। বেগম খালেদা জিয়া একমাত্র জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া নির্বাচনে যায় নাই। শেখ হাসিনা এবং জামাত সেদিন ঐক্য করে হোসেন মোহাম্মদ এরশাদের সাথে নির্বাচনে গিয়েছেন, গিয়ে হোসেন মোহাম্মদ এরশাদকে বৈধতা দিয়েছেন। সেদিন বেগম খালেদা জিয়া নির্বাচনে যায় নাই। অনেকে বলেছেন এই নির্বাচনে না যাওয়ার কারণে বিএনপি শেষ, বেগম খালেদা জিয়া রাজনীতি শেষ। 2 বছর পরে প্রমাণিত হলো যে বেগম খালেদা জিয়া সঠিক ছিলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আস্থা ছিল 90 সালের গণঅভ্যুত্থান হয়েছে। সেই কারণেই বেগম খালেদা জিয়া 91 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, আমরা অত্যন্ত হাস্যকরভাবে শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলতেন ওনার বাবার নাকি স্বপ্ন ছিল বিনা বেতনে পড়ালেখা করার ব্যবস্থা, বিনা বেতনে মূল্য দেওয়া, বই দেওয়া,
এমন উপবৃত্তি দেওয়ার মেয়েদের, বেগম খালেদা জিয়া 91 সালে রাষ্ট্রীয় ক্ষমতা এসে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেছেন, মেয়েদের উপবৃত্তির ব্যবস্থা করেছেন, মেয়েদের বিনা মূল্যে বই দেওয়ার ব্যবস্থা করেছেন। এটি করেছেন বেগম খালেদা জিয়া। আমি তখন তরুণ সংসদ সদস্য, আমি বেগম খালেদা জিয়াকে সকালদায় সন্ধ্যাকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমরা যখন এলাকায় যেতাম, মানুষ জিজ্ঞাসা করত যে ছেলেদের তো বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা নেই, ছেলেদের তো বিনা উপবৃত্তির ব্যবস্থা নেই, আমরা যে সমাজে বৈষম্য সৃষ্টি হচ্ছে, আগামী দিনে ছেলেরা পাত্রী পাবে কোথায়? তখন বেগম খালেদা জিয়া আমাকে একটি উত্তর দিয়েছিলেন, দেখো, যে এই মেয়েরা আগামী দিনে মা হবে, যে সংসারের মা শিক্ষিত, সেই সংসারে কেউ অশিক্ষিত থাকবে না। এটাই তোমরা আগামী দিনে আজকে বাংলাদেশের গ্রামের যে আগের যে পরিস্থিতি ছিল